মনে হয় ক্লাসটি শুরু করা যায়, আপনারা শেয়ারের কাজটা নিজেদের মতো করে ফেলবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। ইডিয়মস এন্ড ফ্রেজ গ্রুপ বি লাইভ ক্লাস এবং একই সাথে পরীক্ষা, গুরুত্বপূর্ণ আলোচনা এবং সাজেশন। শুরুতেই আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে বি গ্রুপের একদম প্রথম যেটি আপনাদের জন্য আলোচনায় রেখেছি, সেটি হচ্ছে ব্ল্যাক শিপ। দেখেন, কৌশলটা বোঝা খুব জরুরি। হয়তো এটা আপনার কাছে অনেক সহজ হতে পারে, এরকম অনেকগুলো কঠিন ইডিয়মস আছে যেগুলোকে আপনি এইভাবে সুন্দর করে পিকচার দিয়ে মনে রাখতে পারেন। দেখেন, এই সুন্দর অভিনব কৌশলটা যদি আপনি অবলম্বন করেন, জিনিসগুলো খুবই মনে থাকবে। যেমন ব্ল্যাক শিপ, এখানে কি লিখেছি? ব্ল্যাক শিপ, কুলাঙ্গার, ব্যাড পারসন এবং উইকেন্ড ম্যান বা উইকড ম্যান। তো এই যে সবগুলোই কিন্তু সিনোনিম আকারে পরীক্ষার হলে বিগত সালে আসছে। এই যে আমি হলুদ করে দিলাম যে জায়গাটা, এই জায়গাটা এক একটা পরীক্ষার এক একটা প্রশ্ন আর কি। তো দেখেন, এখানে আপনি ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার, এটা বুঝবেন কিভাবে? পিকচারে দেখেন অনেকগুলো সাদা ভেড়া, মাঝখানে একটা কালো, তার মানে কি এটা অবশ্যই এদিক থেকে বোঝানো হচ্ছে যে সবার সাথে একমত না, বা সবাই যেদিকে যায় আরেকজন হচ্ছে বিপরীত দিকে যায়। তো এরকম কিন্তু অনেক পরিবারেই একজন করে থাকে। গ্রামের ভাষায় বলে গোয়রা লোক, অর্থাৎ যেটাকে বলা যেতে পারে যে ডিফারেন্ট কেউ একজন আর কি। হ্যাঁ, পার্সন অফ ব্যাড ক্যারেক্টার একজন বলেছেন। তো এইভাবে কিন্তু মনে রাখার কৌশলগুলো যে সুন্দর করে ব্যাখ্যা করা আছে, এগুলো আমি আর পড়লাম না, জাস্ট আপনাদেরকে একটা হিন্ট দেখিয়ে দিলাম। তো এখান থেকে চলুন বিগত সালে কিভাবে প্রশ্ন আসছে সেটা একটু দেখে আসি। প্রশ্ন নাম্বার 1 আপনারা একটু সলভ করার চেষ্টা করবেন। এক নম্বর প্রশ্নটা একটু সমাধান করেন। আমি আপনাদেরকে প্রত্যেকটি প্রশ্নের জন্য মোটামুটি 30 সেকেন্ড করে সময় দিয়ে থাকি। এটার জন্য সময় রান করে দিলাম 30 সেকেন্ড। দ্রুত আনসার করে দিবেন 30 সেকেন্ডের মধ্যে। আর আমি একটু দেখতে চাই কারা কারা ক্লাসটি শেয়ার করে দিয়েছেন। কামরুল ইসলাম নোয়াখালী থেকে আছেন আমাদের সাথে, মুকসেদুল ইসলাম ময়মনসিংহ থেকে, নিলয় শেয়ার দিয়েছেন, অনেক ধন্যবাদ ব্রাদার। রাজীব হুসাইন জিনাদা থেকে আছেন, মুজাহিদ ফরিদপুর থেকে, আনিসুর রহমান টাঙ্গাইল থেকে, পার্সন অফ ব্যাড ক্যারেক্টার বলেছেন মুজাহিদ, ওকে। সম্প্রীতি হাসান আপনি উত্তর করেও দিয়েছেন একের সি। অনেকেই মোটামুটি আনসার করছেন, টাইম কিন্তু শেষ। হ্যাঁ, একের উত্তর হচ্ছে সি। দেয়ার ইজ এ ব্ল্যাক শিপ ইন এভরি ফ্যামিলি, মানে প্রত্যেক পরিবারে একজন করে কি থাকে? কুলাঙ্গার থাকে। সো একের উত্তরটি হচ্ছে সি নাম্বার। যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন আপনি পারবেন, ব্ল্যাক শিপ মানে কুলাঙ্গার। আমি কিছু প্রশ্ন আছে যেগুলো স্কিপ করব, আপনারা যেগুলোকে উত্তর করতে বলবো সেগুলো করবেন। আচ্ছা, বি গ্রুপ থেকে একটা নতুন প্রশ্ন, সেটা হচ্ছে ব্লু চিপ। এটার জন্য সময় পাবেন আপনারা 30 সেকেন্ডস, উত্তর করতে হবে ব্লু চিপ। রফিকুল ইসলাম শেয়ার করেছেন ভাইয়া ক্লাসটা। কামরুল ইসলাম, এরপর হচ্ছে সুবর্ণ রয়, ক্লাসটা শেয়ার করতে হবে। শরীফুল ইসলাম, মুকসেদুল ইসলাম শেয়ার করবেন ক্লাসটা। ওকে, দেখেন তো 3 নাম্বার কি উত্তর হবে? সময় কিন্তু মাত্র 30 সেকেন্ড। আর যখন আপনারা আনসার করছেন অবশ্যই আনসারের আগে 1 2 3 নাম্বারিংটা বলে দিবেন। হ্যাঁ, সময় শেষ। 3 এর আনসার কি হবে বলে? 3 এর আনসার হচ্ছে 2 নাম্বার, অর্থাৎ ব্লু চিপ বলতে বোঝায় ইন্ডাস্ট্রিয়াল শেয়ার, অর্থাৎ শিল্পের শেয়ার। কনসিডার টু, এখানে জাস্ট ডি হবে, কনসিডার কনসিডার টু বি এ সেফ ইনভেস্টমেন্ট, মানে এমন শেয়ার যে শেয়ারে আপনি ইনভেস্ট করলে স্বাভাবিকভাবে সেখান থেকে লস হওয়ার সম্ভাবনা নেই। এই ধরনের শেয়ারকে বলা হয় হচ্ছে ব্লু চিপস। মনে থাকবে? তো ব্লু চিপস বলতে আমরা বুঝবো কোন ধরনের শেয়ার? যে শেয়ারে স্বাভাবিকভাবে ইনভেস্টমেন্টটা নিরাপদ অবস্থায় থাকে। সো 2 এর উত্তরটা কিন্তু, সরি 3 এর উত্তরটা কিন্তু 2 উত্তর হবে। হ্যাঁ, 3 এর উত্তর হবে 2। আচ্ছা, যাচ্ছি এবার আমি পরের প্রশ্নে। ব্রেক দা আইস। দেখেন তো আপনারা এই ফ্রেজটা পিকচারের সাথে মিলিয়ে পড়লে বুঝতে পারেন কিনা যে এটার অর্থ কি হতে পারে। একটু রিডিং পড়ে ফেলেন, একটু রিডিং পড়তে হবে। খেয়াল করেন কত সুন্দরভাবে আপনাদেরকে পিকচার দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এইভাবে মনে রাখতে পারেন। টিপসটা কি? ব্রেক দা আইস এর অর্থ হলো দীর্ঘ নীরবতা ভঙ্গ করা বা বিব্রতকর অবস্থা কাটিয়ে প্রথমে কথা বলা। বিব্রতকর অবস্থা কাটিয়ে প্রথমে কথা বলা বা শুরু করা। তো এইগুলোই মিনিং, বাট ইংরেজিতে যখন আসছে তখন এই যে হলুদ করে দিয়েছি যে অংশটা, এইভাবে আসছে। টু বি দা ফার্স্ট টু বিগিনিং, অর্থাৎ যে প্রথম শুরু করে, অথবা টু স্টার্ট কনভারসেশন, মানে যে প্রথমেই আলোচনা শুরু করে। সেই দেখেন দুইজন কি সুন্দর করে হাত তালিয়ে হাত গুছিয়ে বসে আছে, তাহলে কি হবে? কে একজনকে শুরু করতে হয়। সো সেই থিমটাই যখন ইউজ করব ব্যবহার করতে হবে ব্রেক দা আইস, ব্রেক দা আইস।
সো এখান থেকে দেখি প্রশ্ন খেয়াল করার চেষ্টা করি। যেমন 4 নম্বর প্রশ্ন। আর আপনাদেরকে প্রথম ক্লাসে কিন্তু বলেছিলাম যে ইডিয়মস এন্ড ফ্রেজের অর্থটা কিন্তু ভাবানুবাদ হয়, অক্ষর অনুবাদ নয়। হ্যাঁ, ব্রেক দ্য আইস মানে যদি মনে করেন ব্রেক দ্য আইস মানে বরফ ভেঙে ফেললাম, এটা কিন্তু হচ্ছে অক্ষর অনুবাদ। কিন্তু এটা তো অক্ষর অনুবাদ হলে ইডিয়মস এন্ড ফ্রেজ হলো না, এটা হচ্ছে ভাবানুবাদ। অর্থাৎ ব্রেক দ্য আইস মানে আসলে এটা ইন্টারনাল একটা মিনিং হচ্ছে নীরবতা ভঙ্গ করা বা প্রথমে শুরু করা। তো 4 নম্বর ব্রেক দ্য আইস কি হবে आंसर, আপনারা উত্তর করে দেন। সময় চালু হয়ে গেল, 20 সেকেন্ডের মধ্যে এটা উত্তর করতে হবে। সম্প্রীতি হাসান বলছেন 4 এর বি, আয়েশা সিদ্দিকা সোমা, এরপরে আব্দুল্লাহ আল নোমান, শরীফুল ইসলাম। হ্যাঁ, আপনারা অনেকেই কিন্তু উত্তর করছেন। মুজাহিদ আছেন, গোলাম আজম আছেন, সুবর্ণ রয় আছেন, এরপর হচ্ছে শম্পা বাড়াই হাওলাদার আছেন। 4 এর ডি, 4 এর ডি, 4 এর ডি। জি, সবাই ঠিক উত্তর করেছেন, আমি তাহলে অগ্রসর হতে পারি। এটা সহজ ছিল। 5 ও ঠিক একই রকম বলছে, টু ব্রেক দ্য আইস, তার মানে হচ্ছে টু বি ফাস্ট টু বিগিনিং। তাহলে 5 এর উত্তরটাও কি বি নাম্বার। ওকে, 6 নম্বর টু ব্লো হট অ্যান্ড কোল্ড, এটা একটু সলভ করবেন আপনারা। আমি এটা ব্যাখ্যা করিনি, আমি কিন্তু কিছু ফ্রেজ ব্যাখ্যা করে দিব আর কিছু ফ্রেজ হয়তো আপনারা নিজেরা সলভ করবেন। যেহেতু পরীক্ষা দেওয়া ছিল, তার মানে আপনারা কিন্তু এক প্রকার পড়েছেন বলে আমি ধরে নিচ্ছি। 6 নম্বর প্রশ্ন, টু নো হট অ্যান্ড টু ব্লো হট অ্যান্ড কোল্ড, কি হতে পারে এটা आंसर? টু ব্লো হট অ্যান্ড কোল্ড। কোশ্চেন 6, টু ব্লো হট অ্যান্ড কোল্ড। 5 এর বি বলেছেন অনেকেই, 5 এর কিন্তু বি হবে না, 5 এর উত্তর হচ্ছে সি নাম্বার। 5 এর উত্তর সি, টু ব্লো হট অ্যান্ড কোল্ড। টু বি ইনকনসিস্টেন্ট কথাটার মানে হচ্ছে অসঙ্গতিপূর্ণ হওয়া। সরি, 6 এর উত্তর হচ্ছে সি নাম্বার। 6 এর উত্তর সি। এরপর হচ্ছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ব্লাড বাথ। দেখেন 7 নম্বরটা, এটা সুন্দর একটা পিকচার দেওয়া আছে আপনাদের জন্য, এখান থেকে আপনি চাইলে অর্থটা বের করতে পারেন। 7 নম্বর প্রশ্ন কি হবে आंसर, 20 সেকেন্ডের মধ্যে উত্তর করবেন। আলামিন, আব্দুল্লাহ নোমান, এরপর হচ্ছে অনন্ত রয়, আরিফ হুসাইন। আজকে ক্লাসটি কারা শেয়ার করেছেন? কয়েকজন মাত্র বলেছেন শেয়ার ডান, আর বাকিরা কি করছেন? শেয়ার করতে হবে। আরিফ হুসাইন, হাসিবুল হাসিব, কামরুল ইসলাম নিলয়। আমরা আছি কোশ্চেন 7 এ, দেখি কে কি উত্তর করছেন। 7 নাম্বারটা, সময় আর মাত্র 5 সেকেন্ড বাকি আছে। দেখেন 5 সেকেন্ডের মধ্যে উত্তর করবেন। 7, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ওয়ার্ড ব্লাড বাথ। ব্লাড বাথ মানে আমরা স্বাভাবিকভাবে জানি রক্ত স্নান, তাই তো? কিন্তু রক্ত স্নান এটা তো আপনার অক্ষর অনুবাদ হয়ে গেল। সো এই অক্ষর অনুবাদ থেকে আমাকে খোঁজ করতে হবে একটা ভাবানুবাদ, তার মানে হচ্ছে ম্যাসাকার। ম্যাসাকার কথাটার মানে হচ্ছে গণহত্যা। গণহত্যা মানে হচ্ছে ব্যাপকভাবে হত্যাযজ্ঞ চালানো। সো 7 এর উত্তরটা হচ্ছে 4 নম্বর। বেশ, আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। আমি বার্ডস অফ এ ফেদার মানে একই গোত্রের, এটা আপনারা পারবেন। ব্লেসিং দ্য ডিসগাইজ, এটা একটু পড়েন তো। ব্লেসিং দ্য ডিসগাইজ 10 নম্বরটা আনসার করবেন। কোশ্চেন 10, কোশ্চেন 10 উত্তর করবেন। ব্লেসিং ইন ডিসগাইজ 10 নম্বর উত্তর করবেন। সময় 30 সেকেন্ড। শাহিদা নাসরিন, রফিকুল ইসলাম, প্রদীপ, এরপর হচ্ছেন আরিফ, শরীফুল ইসলাম। আজকের ক্লাসে আমরা কে কে একদম নতুন ক্লাস দিচ্ছি জানাতে ভুলবেন না। সেই সাথে নতুন আসলে অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে আসতে হবে। দেখেন ক্লাসের নিচে শেয়ার লিংক আছে, আপনি সেখানে ক্লিক করে একটু বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন, আপনার ফ্রেন্ডদের শেয়ার করবেন, মেসেঞ্জারে সেন্ড করবেন। ওকে, 10 নম্বর, দ্য ক্লোজেস্ট মিনিং ব্লেসিং ইন ডিসগাইজ কথাটার মানে হচ্ছে পজিটিভ আউটকাম ইন এ অ্যাপারেন্ট নেগেটিভ। কথার মানে হচ্ছে ছদ্মবেশে আশীর্বাদ, তাই তো? ছদ্মবেশে আশীর্বাদ মানে এটা ঘুরিয়ে কথাটা বললে হচ্ছে আপনি নেগেটিভলি পজিটিভ কোনো কিছু পাচ্ছেন, এই অবস্থাটাকে বলা হচ্ছে ব্লেসিং ইন ডিসগাইজ। সো উত্তরটা হচ্ছে আসলে বি নাম্বার। এরপর আসি আরেকটা প্রশ্ন আপনাদেরকে দেই। এই প্রশ্নটা 12 নম্বর প্রশ্নটা সলভ করবেন। একইভাবে সময় চালু করছি, 30 সেকেন্ডের মধ্যে সলভ করতে হবে। একজন প্রশ্ন করেছেন বইটা কিভাবে পাবো? বইটা সারা বাংলাদেশে বিভিন্ন লাইব্রেরিতে পাবেন। আমরা মূলত যে তথ্যগুলো নিয়েছি, যে পিকচার সহ সুন্দরভাবে আলোচনা, এগুলো হচ্ছে আপনার এক্সপার্ট জব ইংলিশ নামক বই থেকে নেওয়া হয়েছে। এক্সপার্ট জব ইংলিশ বই থেকে।
ঠিক আছে, মিস্টার আলী হুসাইন। সেই বইটা আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন। সাদাকাত হোসাইন রাসেল। 12 নম্বর উত্তর করার সময় কিন্তু শেষ হয়ে গেল। দেখি 12 নম্বর আপনারা কি আনসার করলেন। 12 বি, ইয়েস বি নাম্বার, বাই ফেয়ার মিন্স অর ফাউল। তার মানে হচ্ছে ফেয়ার মিন্স মানে ভালো উপায়ে, অথবা ফাউল, ফাউল মানে কি মন্দ উপায়ে। তো ভালো বা মন্দ যে কোনো একটা উপায়ে আপনি যদি কোনো কিছু পাওয়ার চেষ্টা করেন, তাহলে এই অবস্থাটার নাম হচ্ছে ইন এনি ওয়ে, অর্থাৎ অনেস্ট অর ডিসঅনেস্ট, মানে সৎ বা অসৎ যে কোনো উপায়ে কোনো কিছু পাওয়ার চেষ্টা করা। আসলে 12 নম্বর উত্তরটা হচ্ছে 2। যাবো এবার 13 নম্বরে পারবেন। বেল দ্য ক্যাট মানে এটা হচ্ছে খুব ঝুঁকিপূর্ণ কাজ, সেটা হচ্ছে টু বি ইম্পসিবল বা ডু ডু ইম্পসিবল এটা। আচ্ছা, বার্ডস এন্ড দ্য বিজ এটা একটু পড়তে পারি। 14 নম্বরটা কি হবে आंसर? আমি টাইম স্টার্ট করে দিলাম। 14 নম্বর প্রশ্ন সলভ করবেন। ঠাকুরগাঁয়ে পাওয়া যাবে কি? ঠাকুরগাঁয়ে আজকে খোঁজ করেছিলেন, পাননি না? আচ্ছা, আপনারা ওই এক্সপার্ট ইংলিশ গ্রুপে নক করেন, সেখান থেকে জানিয়ে দেব। মোহাম্মদ সদরুদ্দিন, টপিকগুলো আগে বুঝাইয়া দেন। টপিক আমি সবগুলো বুঝাবো না, কঠিনগুলো বুঝাবো, হ্যাঁ, ধৈর্য ধরে দেখতে হবে। কামরুল ইসলাম নিলয়, সাদিয়া নাসরিন, মোহাম্মদ স্বাধীন। আমরা কিন্তু পরীক্ষার যেহেতু আগে থেকেই টাইম বলে দিয়েছিলাম, সো একবার পড়ে রাখবেন আপনারা, তারপরে আমি বাকিগুলো বুঝিয়ে দিব। আচ্ছা দেখেন, এখানে 14 নম্বর বলা আছে দ্য বার্ডস এন্ড দ্য বিজ, তার মানে পাখি এবং মৌমাছি। সো পাখি এবং মৌমাছি আসলে এটা বলতে কি বোঝাচ্ছে? দ্য বেসিক ফ্যাক্ট অ্যাবাউট সেক্স, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে দ্য বেসিক ফ্যাক্ট বা স্পেশালি অ্যাজ টোল্ড বাই দ্য চিলড্রেন, মৌলিক বিষয়সমূহের কথা বলছে, এটা আপনারা একটু পড়ে নেবেন বিস্তারিত। আচ্ছা, এখানে আমি যাচ্ছি পরের প্রশ্নে, কোশ্চেন 15তে। 15 এটাও একটু পড়তে হবে, কারণ এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ। এই ধরনের ফ্রেজগুলো কিন্তু ইদানিং আসছে। উম্মে ফারিসা, সবার উদ্দেশ্যে একটা কথা বলছি, সেটা হচ্ছে আমি কিন্তু ক্লাসের শেষ অংশে বি গ্রুপের একটা চার্ট দেখাবো, বিগত সালে আসা লিস্ট। আপনি একটা স্ক্রিনশট দিলে কিন্তু ওই লিস্টটা রেখে দিলে আপনার বি গ্রুপ থেকে আর পড়তে হবে না। এই যে যতগুলো আপনাদের এমসিকিউ পড়াচ্ছি, শেষে গিয়ে এক নজর আমি দিয়ে দিব আবার বাংলা ইংলিশ অর্থ সহ টেবিল আকারে। সো ধৈর্য ধরে পুরো ক্লাসটা পড়তে থাকেন। 15 নাম্বার, আই এম afraid ইজ বার্নিং দ্য ক্যান্ডেল এট বোথ এন্ড। বার্নিং দ্য ক্যান্ডেল মানে কি? এমনি তো ক্যান্ডেল মানে মোমবাতি জ্বালানো, তাই না? এখন বলছে বার্নিং দ্য ক্যান্ডেল এট বোথ এন্ড এন্ড রানিং হিজ লাইফ, মানে হচ্ছে শেষে বা শুরুতে বা চলমান সময় সব সময় কি মোমবাতি জ্বালিয়ে রাখা। এই কথাটার মানে আসলে ওভার ট্যাক্সিং হিজ এনার্জিস, তার মানে হচ্ছে খুব কঠিন কাজে অত্যন্ত নিঃশেষিত বা ক্লান্ত হওয়া। তার মানে সব সময় কাজ করে বেড়ানো, অর্থাৎ অনেক বেশি কাজে মনোযোগ দেওয়া, এই অর্থে এই ফ্রেজটা ইউজ করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে বি গ্রুপের বাই ফিটস অ্যান্ড স্টার্টস এই ফ্রেজটার মিনিং একটু খেয়াল করেন। এটার মিনিং হচ্ছে অনিয়মিতভাবে, মোটামুটি আমরা সবাই এটা কিন্তু জানি। বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে মানানসই অথবা শুরু থেকে শেষ করা। এইরকম দেখুন, মানুষ অফিসিয়াল বা আনুষ্ঠানিকভাবে পোশাকের মাঝে মধ্যে বাইরে যায়, অর্থাৎ ইহা ঘটে অনিয়মিত। মানে ফিটস আর স্টার্টস, ফিটফাট হয়ে বাইরে যায় বা ফিটফাট হয়ে কাজ করে, এই ঘটনাটা কিন্তু কম ঘটে। সো এই জন্য এটাকে আমরা মনে রাখতে পারি এইভাবে, এটা হচ্ছে অনিয়মিত বা কন্টিনিউয়াসলি বা ইরেগুলারলি, এই অর্থে মনে রাখতে পারেন। এখান থেকে একটা প্রশ্ন সলভ করেন, সেটা হচ্ছে 19 নাম্বারটা। 19 নাম্বার সলভ করেন। 19 কোশ্চেন 19 সলভ করবেন 20 সেকেন্ডের মধ্যে। 19 নাম্বার সলভ করেন। কামরুল ইসলাম নিলয়, প্রদীপ, আপনারা উত্তর করেছিলেন আগেরটা। আমি আসি এখন 19 নাম্বার প্রশ্ন। বাই ফিটস এন্ড স্টার্টস মানে বলে দিয়েছি আগেই, অনিয়মিতভাবে বোঝাতে ব্যবহার করা হয়। তাহলে দেখেন এই ফ্রেজটা কিভাবে শূন্যস্থান করা হয়েছে। ফ্রেজেরই একটা অংশ দেওয়া হয়েছে আর একটা অংশ ফাঁকা রাখা হয়েছে। সো এইভাবে ফাঁকা রেখে আবার আরেক অংশ দিয়েও কিন্তু ফ্রেজ আসতে পারে। সো খেয়াল রাখতে হবে। আশা করি সবাই উত্তর করেছেন, ঠিক আছে, অনেকে ডি উত্তর করে দিয়েছেন। আচ্ছা, এরপরে আমি যাচ্ছি বাই ফিটস এন্ড স্টার্স থেকে বুটলেগ চোরাচালান, এটা আমরা অনেকেই জানি। এখন দেখবো হচ্ছে ব্লু ব্লাড আর হচ্ছে ব্যাড ব্লাড, এই ফ্রেজটা আমি এখানে একসাথে দুটো পার্থক্য তুলে ধরেছি। দেখেন, ব্লু ব্লাড এবং ব্যাড ব্লাডের পার্থক্য। আমরা অনেকেই যখন ইডিয়মস এন্ড ফ্রেজ পড়ি, কিছু জায়গাতে এসে তারপর পেকে যায়, অর্থাৎ আমরা মনে রাখতে পারি না। সো এই জন্য কিন্তু এক্সপার্ট জব ইংলিশ বইতে এই জিনিসগুলো খুব সুন্দর করে আছে, আমি সেই জিনিসগুলো আপনাদের জন্য এখানে এনে দেখাচ্ছি।
দেখেন ব্লু ব্লাড মানে হচ্ছে নীল রক্ত বা সহজে পাওয়া যায় না। নীল রক্ত কি খুব বেশি পাওয়া যায়? পাওয়া যায় না। একইভাবে অভিজাত শ্রেণীর লোকজন সমাজে পাওয়া যায় কম। এই কারণে আমরা এই ফ্রেজটি ভাবার্থ করতে পারি কি অভিজাত বা নোবেল বার্থ বা অ্যারিস্টোক্রেসি, বিখ্যাত অর্থে। হ্যাঁ, আর ব্যাড ব্লাড ফ্রেজটির অক্ষরত অনুবাদ হচ্ছে খারাপ রক্ত বা খারাপ মানুষ, মানুষ যা মানুষের ক্ষতি করতে পারে। এই অর্থে আমরা ব্যাড ব্লাডটাকে কি নিতে পারি? শত্রুতা বা এনমিটি অর্থে ব্যবহার করতে পারি। তাহলে দুইটা জিনিস কিন্তু দুই রকম। ব্যাড ব্লাড মানে মন্দ রক্ত, আপনি এটা থেকে ভাববেন হচ্ছে ক্ষতিকর বা শত্রুতা বা ইল ফিলিংস। দেখেন কতগুলো সিস্টেমে পরীক্ষায় প্রশ্ন আসছে, এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা অপশন, মানে পরীক্ষার হলে এগুলো এক একটা প্রশ্ন। একই ব্যাড ব্লাড মানে একই ব্যাড ব্লাড বিভিন্ন জায়গায় চেয়েছে। বাংলা কি? শত্রুতা। অর্থ কি? এনমিটি। অর্থ কি? ইল ফিলিং, মনোমালিন্য, ক্ষতিকর, অ্যানিমোসিটি। তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে একসাথে পড়ে নিতে হবে পার্থক্য আকারে। আর ব্লু ব্লাডের মিনিং কি কি আসছে? অভিজাত্য আসছে, অভিজাত শ্রেণী, নোবেল বার্থ, এরপরে অ্যারিস্টোক্রেসি। তো এই যে যে শব্দগুলো সিনোনিম আকার আমাদেরকে পড়ে ফেলতে হবে। তো যাচ্ছে এমসিকিউতে। এমসিকিউ সলভ করবেন আপনারা কোশ্চেন 25 এন্ড 26। খুব দ্রুত উত্তর করে দিতে হবে, কারণ আমি কিন্তু এক্ষুনি বলে দিয়েছি 25-26 কি উত্তর হতে পারে। হেমায়েত হোসাইন নীরব, স্যার বইটার প্রাইস কত? আপনারা বই নিয়ে আর প্রশ্ন না করলেও হয়। বই আপনারা সারা বাংলাদেশ থেকে খোঁজ খবর নেবেন, ঢাকাতে নীলক্ষেতে আলম বুকস লাইব্রেরি সার্চ দিবেন, সেখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ, কুরিয়ার করে নিতে পারবেন। আর সারা দেশে আপনার নিকটস্থ লাইব্রেরিতে খোঁজ নেন অথবা আমাকে পার্সোনালি ইনবক্স করেন ক্লাস শেষে। হ্যাঁ, আচ্ছা 25-26 কি হবে আনসার বলেন তো? একজন বলছেন হচ্ছে 25-এর এ, 25-এর এ, নিলয় বলছেন 25-এর এ হবে। আমি দুইটা উত্তর করতে বলছি একসাথে, 25 এবং 26। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ ব্লু ব্লাড? ব্লু ব্লাড মানে আমরা বলছি কি, যে রক্ত কম পাওয়া যায় অর্থাৎ অভিজাত্য। আর ব্যাড ব্লাড মানে হচ্ছে শত্রুতা, মানে মন্দ রক্ত। তো এই অর্থে পরেরটা উত্তর হচ্ছে এনমিটি, আর আগেরটার উত্তর হচ্ছে নোবেল বার্থ। 25-এর 1, 26-এর 3, 25-এর 1, 26-এর 3। মোটামুটি সবাই ঠিক আছেন, উত্তর সঠিক হয়েছে অনেকেরই। তারপরে ব্রিং টু বুক, এটার মানেও আমরা জানি, রিবিউক বা পানিশ, মানে শাস্তি দেওয়া বা তিরস্কার করা। এরপরে আরেকটা ফ্রেজ দেখেন, এই যে এখানে ব্যাগ এন্ড ব্যাগেজ দেখতে পাচ্ছেন, একটা সুন্দর একটা চিত্র এনেছি না? ব্যাগ এন্ড ব্যাগেজ মানে এক লোক কি করছে দেখেন, ব্যাগ এন্ড ব্যাগেজ সে চলে যাচ্ছে, কারণ পিছনে ব্যাগ, সামনে ব্যাগ, হাতে ব্যাগ। এই ছবি দেখলেও তো বোঝা যাওয়ার কথা যে ব্যাগ এন্ড ব্যাগ মানে কি। তাহলে ব্যাগ এন্ড ব্যাগের মানে হচ্ছে তল্পি তল্পা সহ, অর্থাৎ যা কিছু আছে সবকিছু নিয়ে। তো ব্যাগ এন্ড ব্যাগেজ আমরা চলে যাই, এটা খুব সহজ ফ্রেজ। তার মানে লিভিং নাথিং বিহাইন্ড, কথাটার মানে হচ্ছে কোনো কিছু পিছনে না রেখে, অর্থাৎ সবকিছু নিয়ে চলে যাওয়া। তো ব্যাগ এন্ড ব্যাগেজ মানে হচ্ছে লিভিং নাথিং বিহাইন্ড। 29-এর উত্তর হচ্ছে সি। আহসান ঠিক বলছেন, ফাহমিদা ঠিক বলেছেন। আচ্ছা, আমি একটা বিসিএস এর প্রশ্নে যাচ্ছি এবার। এই প্রশ্নটা বিসিএস পরীক্ষা আসে, ব্রিং টু পাস। এটা দেখেন আমি একসাথে দুইটা প্রশ্ন আপনাদেরকে সলভ করতে দিলাম, সেটি হচ্ছে 30 এবং 31 সলভ করবেন। দুইটাই বিসিএস আসা প্রশ্ন, একটা 27তম বিসিএস আসছে আর একটা 17তম বিসিএস আসছে। দ্রুত সলভ করে দিব 30 এবং 31 নম্বর প্রশ্নটা। 30 এবং 31 প্রশ্ন দুইটাই বিসিএস আসা প্রশ্ন। আমি সময় চালু করে দিলাম 30 সেকেন্ডের মধ্যে। নিলয় ক্লাসটাকে শেয়ার করেছেন ভাই। রাজীব হাওলাদার, আমি বলেছি ক্লাস শেষে কিন্তু একটা ইম্পর্টেন্ট চিত্র দেখাবো, যেই চিত্রটা আপনি যদি স্ক্রিনশট দিয়ে নেন বি গ্রুপে আর পড়তে হবে না। বি গ্রুপের জন্য একদম টোটাল লিস্টটাকে আমি সংক্ষিপ্ত করে রেখেছি, লাস্ট আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আর এর মধ্যে যারা ক্লাস শেয়ার করবেন তাদেরকে আমি বলেছি আমাকে মেসেঞ্জারে নক করলে এই ফাইলটা দিয়ে দিব, জাস্ট বলবেন যে ক্লাস শেয়ার করেছি, আমাকে ফাইলটা পাঠান। ওকে, 30-এর 1, 31-এর 4, তাই তো? ঠিক আছে। ব্রিং টু পাস মানে হচ্ছে কজ টু হ্যাপেন, কোনো কিছু ঘটতে পারে বা ঘটানো বা ঘটার কারণ। আর বিল অফ ফেয়ার কথাটার মানে হচ্ছে এ লিস্ট অফ ডিশেস রেস্টুরেন্ট, মানে রেস্টুরেন্টে ব্যবহৃত যে মূল্য তালিকার একটা বই ব্যবহার করা হয় সেটির নাম বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে 30-এর উত্তর হচ্ছে এ নাম্বার এবং 31-এর উত্তর হচ্ছে ডি নাম্বার। এই ছিল আনসার, অনেক ধন্যবাদ। আচ্ছা, এরপরে বাই অ্যান্ড লার্জ, এটা আমরা জানি স্বাধীন, এটাও আমরা জানি ইন ব্ল্যাক এন্ড হোয়াইট, এটাও আমরা জানি নির্দয়ভাবে। হ্যাঁ, সরি, ইন ব্ল্যাক এন্ড হোয়াইট মানে হচ্ছে লিখিতভাবে। হ্যাঁ, ব্ল্যাক এন্ড ব্লু মানে আবার নির্দয়ভাবে, ব্ল্যাক এন্ড হোয়াইট মানে হচ্ছে লিখিতভাবে। সো 34 উত্তর হচ্ছে 1। এরপরে দেখেন বেয়ার মার্কেট আর বুল মার্কেট, এটা আমরা অনেকেই ভুল করে থাকি, কখন বেয়ার মার্কেট হবে আর কখন
বুল মার্কেট হবে। এই যে আপনাদের জন্য এখানে একটা চিত্র এনেছি, চিত্রটা যদি দেখেন তাও কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখানে কি বলা হচ্ছে। দেখেন, বেয়ার মার্কেট আর বুল মার্কেট, আমরা অনেকে এটাকে মনে রাখতে পারি না, তাদের জন্য আমি জাস্ট এই জায়গাটা দেখাচ্ছি। দেখেন, বেয়ার মানে কি? বেয়ার মানে ভাল্লুক, আর বুল মানে কি? বুল মানে ষাঁড়। এখন আপনি বলেন তো, এই যে এখানে একটু খেয়াল করেন, বেয়ার মানে ভাল্লুক, ভাল্লুক তো দেখতে ছোট হয়, আর বুল মানে কি? ষাঁড়, ষাঁড় দেখতে কি হয়? বড় হয়। তো এই ঘটনাটাই ব্যবহার করতে হবে, ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে ব্যবহার করা হয়। বেয়ার মার্কেট মানে হচ্ছে মন্দা বাজার, মানে হচ্ছে যে দেখেন ভাল্লুক ছোট আয়তনে, সো এটা হচ্ছে মন্দা বাজার। আর বুল মার্কেট এটা হচ্ছে ষাঁড় বড় আয়তনে, এই জন্য ব্যবহার করা হয় তেজি বাজার, অর্থাৎ যে বাজারে মূল্যটা আপরাইজিং মানে উঠতে থাকে উপরের দিকে। ক্লিয়ার? সো এইভাবে কিন্তু এই পিকচারগুলো আপনাকে অনেক হেল্প করবে তথ্যগুলো মনে রাখার জন্য। তাহলে বেয়ার মার্কেটের অনেকগুলো মিনিং আছে, এই সবগুলো আপনাকে মনে রাখতে হবে, যেগুলো বারবার পরীক্ষা আসছে। আমি যে হলুদ কালি করে দিলাম, একটু স্ক্রিনশটে রাখতে পারেন। মন্দা বাজার, ফলিং প্রাইস, বেয়ারিশ বা মূল্য কমে যাওয়া, এটা হচ্ছে বেয়ার মার্কেট। হ্যাঁ, আর বুল মার্কেটের জন্য যে কটা মনে রাখবেন সেই কটা হচ্ছে এই যে আমি এখানে হলুদ করে দিলাম, তেজি বাজার, রাইজিং প্রাইস বা মূল্য বেড়ে যাওয়া। আশা করি এখন বেয়ার আর বুল এই শব্দ দুইটা পড়লে মনে থাকবে। বেয়ার মানে ভাল্লুক, আয়তনে ছোট হয়, সো বাজার হচ্ছে মন্দা অবস্থা। আর বুল হচ্ছে কি বলবো, বুল হচ্ছে ষাঁড়, যেটা আয়তনে বা লম্বায় বড় হয়, সো তেজি বাজার এই অর্থে ব্যবহার করা হয়। তো এই শব্দ দুটো মূলত হচ্ছে স্টক মার্কেট বা শেয়ার বাজারের সাথে জড়িত। আচ্ছা, এখান থেকে এবার আপনারা একটু সলভ করে দিবেন কোশ্চেন 37 এবং 38। আমি দুই ধাঁচের প্রশ্ন দিলাম, সংক্ষিপ্তভাবে শেষ করার উদ্দেশ্যে 37 এবং 38 সলভ করবেন। কোশ্চেন 37 এবং 38 খুব দ্রুত। হেমায়েত হোসাইন নীরব শেয়ার করে দিয়েছেন, ধন্যবাদ ব্রাদার। এরপর হচ্ছে কামরুল ইসলাম নিলয়, এরপর রাসেল হিরোরা, কামরুল ইসলাম নিলয়, মুজাহিদ মাতব্বর। এই আপনি মাতব্বর মানে এটা কি আপনার নামের টাইটেল? আচ্ছা, এই ইনফরমেশন গুলো যেখান থেকে নিয়েছি দেখেন ওই যে নিচে লাল বারে লেখা যাচ্ছে, সেই বইটা আপনারা সংগ্রহ করে ফেলবেন, কারণ এই বইতে সুন্দরভাবে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা বিশ্লেষণ করে মনে রাখার কৌশল দিয়ে, পিকচার দিয়ে, ভিডিও ক্লাস দিয়ে সাজানো আছে প্রত্যেকটি অধ্যায়। সো যেটা জবের জন্য খুব ইম্পর্টেন্ট, জবের জন্য জব কেন্দ্রিক বই পড়াটাই উত্তম। তো 37 উত্তর হচ্ছে আপনার রাইজিং বুল মার্কেট, ষাঁড় মার্কেট, তাই না? ষাঁড় বলতে আমরা বলছিলাম উচ্চ দামি। 38 হচ্ছে বাই অল মিনস মানে যে কোনো উপায়ে, বাই হুক অর বাই ক্রুক, এই যেখানে বানানগুলো খেয়াল রাখবেন কিন্তু, হ্যাঁ, বাই হুক অর বাই ক্রুক। সো 38 এর উত্তর হচ্ছে 4। আচ্ছা, এরপর একটা দেখেন, বার্নিং কোশ্চেন মনে রাখার কোশ্চেন উপায় এখানে দেওয়া আছে। বার্নিং কোশ্চেন মানে যে, বার্নিং মানে কি? জ্বলছে এরকম। তো যে বিষয়টা খুব জ্বলছে, এখন জ্বলছে না যে ক্রিকেটের নাসিরের বিয়ে নিয়ে, তো এই যে এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু আপনার যে অর্থটা হতে পারে সেই এই ধরনের অর্থগুলোকে আপনাকে একটু চিন্তা করে বের করলেই সহজভাবে আপনি বের করতে পারবেন। তাহলে বার্নিং কোশ্চেন মানে হটলি ডিসকাসড কোশ্চেন, অথবা অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন, অথবা ইম্পর্টেন্ট ইস্যু, অথবা মাস্ট টকড অ্যাবাউট ইস্যু, মানে যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা হয়। ক্লিয়ার? ধন্যবাদ মিস্টার প্রিয়া। এবার আপনারা এখান থেকে সলভ করে ফেলবেন বার্নিং কোশ্চেন মানে কি হতে পারে। 39 নম্বর প্রশ্ন, বার্নিং কোশ্চেন 39 নম্বর। 39 শাহিদা নাসিম, জেরিন রশনি 38 ডি বলেছিলেন। হ্যাঁ, 39 কি হবে বলেন তো? 39 সময় কিন্তু চালু হয়ে গেছে, জাস্ট 30 সেকেন্ডের মধ্যে উত্তর করতে হবে। বার্নিং কোশ্চেন, বার্নিং, বার্ন মানে কি? আগুনে জ্বলা। তো যে বিষয়টা আগুনে জ্বলছে, জ্বলছে মানে কি? দাও দাও করে জ্বলছে মানে রানিং। সো বর্তমান সময় এমন একটা ঘটনা, যে ঘটনাটা খুব বেশি আলোচিত হচ্ছে, তাই তো? তাহলে 39 এর উত্তর হচ্ছে আসলে 4 নাম্বার। 39 এর উত্তর কেন আপনারা 3 দিচ্ছেন? 39 এর উত্তর 4 হবে রাজীব হালাদার, আরিয়ান শাহিদ, কানিজ রাবেয়া। ঠিক আছে, 4 হবে, মানে হটলি ডিসকাসড কোশ্চেন, সবচেয়ে আলোচিত বিষয়। এরপর আসি বাই লিভস এন্ড বাউন্স। আমি কিন্তু বলছি ক্লাস শেষে সুন্দর একটা লিস্ট দিব, যেই লিস্ট হলে আপনি বি গ্রুপের সবগুলো একবারে মনে রাখতে পারবেন। একটু ধৈর্য ধরতে হবে, কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ হবে। বাই লিভস এন্ড বাউন্স মানে কি? দ্রুত গতিতে। বাই লিভস এন্ড বাউন্সের সাধারণ অর্থ কি? লাফিয়ে এবং লাফিয়ে চলা। হ্যাঁ, তাহলে তাই এর ভাবার্থ হলো দ্রুত এবং দ্রুত গতিতে চলা। এটা আপনি এমনি জানেন, আমি জানি বাই লিভস এন্ড বাউন্স, এটা ছোটবেলা থেকে আমরা পড়ছি, এটা না বললেও হবে। আপনাদেরকে এখন দুইটা প্রশ্নের উত্তর করতে হবে, 43 এবং 44। কোশ্চেন 43 এন্ড 44 উত্তর করবেন। 43 এন্ড 44 দেখবো কাদের এই দুইটা প্রশ্ন ভুল না হয়।
কয়জন আছেন এরকম দেখবো। 43 এবং 44। আজকের ক্লাসের পুরো শীটটি নিতে হলে ক্লাসটি শেয়ার করে রাখতে হবে। আর ক্লাস শেষে পার্সোনালি এমডি আব্দুল আলিম আইডিতে ইনবক্স করতে হবে। একই সাথে যারা এই ক্লাসগুলো নিয়মিত দেখতে চান আমার আইডিতে গিয়ে ফলোয়ার চালু করে রাখবেন, যে কোনো সময় ক্লাস হলে আপনারা দেখতে পাবেন। এই গ্রুপে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে একটু ইনভাইট করতে পারেন যে এই গ্রুপে ক্লাস হয়, মানে হচ্ছে এই যে বিসিএস প্রশাসন যে গ্রুপটা আপনি ক্লাস দেখছেন সবাই একটু ক্লাসে মেম্বার অ্যাড করে দিবেন, আবার নর্মাল সময় গ্রুপে ফ্রেন্ডদেরকে অ্যাড করে দিবেন। কেমন হচ্ছে? 43 বলা আছে ব্ল্যাক শিপ। ব্ল্যাক শিপ মানে কি বলেন? ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার, তাই না? কিন্তু এখানে ব্ল্যাক শিপ নাই, সরি আমি দেখতে ভুল করেছি, দুঃখিত। ব্যাকআপ। ব্যাকআপ মানে কি? আচ্ছা, ব্যাকআপ মানে হচ্ছে সমর্থন দেওয়া। সেটা উত্তর হবে সাপোর্ট। খুব সহজ। 43 এর উত্তর হচ্ছে 2। ঠিক আছে, অনেকেই ঠিক দিয়েছেন। কিন্তু 44 কি হবে বলেন? 44 এর এক্সপ্রেশন ব্রোবিটিং। ব্রোবিটিং মানে কি? শোয়িং সারপ্রাইজ না ফ্রাইটেনিং সামওয়ান। ব্রোবিটিং মানে হচ্ছে কাউকে ভয় দেখানো। ব্রোবিটিং মানে হচ্ছে চোখ রাঙানো। হ্যাঁ, ব্রোবিটিং মানে হচ্ছে চোখ রাঙানো, বা আপনি যখন কাউকে ভয় দেখাতে চাচ্ছেন, এই এটা করবে না, খবরদার। সো এরকম ক্ষেত্রে কিন্তু ব্রোবিটিং ইউজ করতে হবে। সো উত্তরটা হচ্ছে ফ্রাইটেনিং সামওয়ান, কাউকে ভয় দেখানো। আচ্ছা, এরপর তাহলে 44 এর 4। মোটামুটি অনেকেই কিন্তু সঠিক উত্তর করেছেন। এরপর আসেন বিজ্ঞানস। মোটামুটি ক্লাস কিন্তু একদম শেষের দিকে আসছে। দেখেন এই বিজ্ঞানস আপনি মনে রাখবেন কি করে? একটা সুন্দর পিকচার আছে, দেখলেই মনে পড়বে। দেখেন, বিজ্ঞানস অথবা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অথবা ক্ষমতাশালী ব্যক্তি, এ লিডিং ম্যান, ফেমাস পলিটিক্যাল পারসন, ইম্পর্টেন্ট পারসন, নেতৃত্বস্থানীয় ব্যক্তি। এই সবগুলো অর্থই কিন্তু এক একটা বিগত সালের প্রশ্ন। আপনি কি জানেন যে এগুলো কিন্তু এক একটা বিগত সালের প্রশ্ন? বিভিন্ন জায়গায় বলছে বিজ্ঞান মানে কি, বিজ্ঞানস মানে গুরুত্বপূর্ণ ক্ষমতাশালী ব্যক্তি, লিডিং ম্যান, ফেমাস পলিটিক্যাল, এক এক জায়গায় এক এক অপশন ছিল। তো এইভাবে যে সবগুলো অর্থ আমি এক জায়গাতে কষ্ট করে এনেছি, তো এটার জন্য হলেও তো আপনাকে সুন্দরভাবে পড়ার সুবিধার্থে হলে এই জিনিসগুলো সংগ্রহে রাখা দরকার। সেজন্য আপনি যেটি করতে পারেন, অবশ্যই কালেক্ট এক্সপার্ট জব ইংলিশ। চাকরির জন্য একটাই বই বাংলাদেশে এখন সবচেয়ে বেশি চলছে, কারণ এটা সবারই নজর কেড়েছে। ভিডিও ক্লাস দেওয়া, জিনিসগুলো এত সুন্দরভাবে গোছানো। হ্যাঁ, তা আপনি পিছিয়ে থাকবেন কেন? অন্যরা যেখানে এগিয়ে যাচ্ছে। তো এই যে ছবি দেখেন, এখানে দেখবেন সব মানুষগুলো নিচে আছে, আর একজন মানুষ কোথায় আছে? উপরে আছে। সো এনি হচ্ছে আসলে বিজ্ঞান। মনে থাকবে? আচ্ছা, আমি যাচ্ছি এবার কয়েকটি প্রশ্ন। কোশ্চেন 45 সলভ করেন। দ্য ড্যাশ অলওয়েজ ডু মেনি গুড থিংস ফর সোসাইটি। দ্য ড্যাশ মানে এখানে কাদের কথা বলা হচ্ছে? বিজ্ঞানস। মানে প্রভাবশালী ব্যক্তিরা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অলওয়েজ ডু মেনি গুড থিংস, মেনি গুড থিংস, অনেক ভালো কিছু করে থাকে ফর সোসাইটি, সমাজের জন্য। সো 45 এর উত্তরটা আসলে বিজ্ঞানস। এটা জাস্ট শূন্যস্থান পূরণ রিলেটেড দিয়েছে। তো দেখেন, ইডিয়মস এন্ড ফ্রেজে কিন্তু এভাবে বাক্য রচনা করতেও দিতে পারে। সো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখেন বার্ডস আই ভিউ। বার্ডস আই ভিউ মানে হচ্ছে পাখির চোখে কোনো কিছু দেখা, তাই না? এইটা দিয়ে দেখেন বিগত সালে পাখির চোখে কোনো কিছু দেখা, এই কথাটা আমি বলছি হচ্ছে অক্ষর অনুবাদ। কিন্তু ভাবানুবাদ কি? ভাবানুবাদ হলো ভাষা ভাষা কোনো কিছু দেখা। দেখেন পাখি কিন্তু যখন উপর থেকে নিচে কোনো কিছু দেখে, বা ড্রোন দিয়ে উপর থেকে নিচে কোনো কিছু দেখা হয়, তখন সেটা একদম পরিপূর্ণ ক্লিয়ার নয়, এটা ভাষা ভাষা দেখা হয়। সো এই অর্থে এতগুলো মিনিং বিগত সালে আসছে। এর রাফ আইডিয়া, ভাষা ভাষা দৃশ্য, ভাষা ভাষা পড়া, ভাষা ভাষা দেখা, টু ভিউ ইন জেনারেল ফ্রম অ্যাবোভ, হ্যাঁ, উপর থেকে অল্প পরিসরে দেখা। তো নানান ভাবে কিন্তু বিগত সালে এরকম অপশন সাজানো ছিল, সেইগুলো একত্রে করে এনে দেখানো হয়েছে। ক্লিয়ার? সো এইখান থেকে যে প্রশ্নগুলো হয়েছে, আমি আপনাদেরকে দুইটা প্রশ্ন দিয়ে আজকের ক্লাসের মোটামুটি শেষের দিকে যাচ্ছি। 47 এবং 48 এই দুইটা প্রশ্ন সলভ করবেন। কোশ্চেন 47 এবং 48। এবং আজকের জন্য কিন্তু এই দুইটা প্রশ্নই শেষ আলোচনা, এবং এই দুইটা প্রশ্নের উত্তর আপনাদেরকে করে দিতে হবে সবাই, কারণ এটি হচ্ছে লাস্ট দুটি প্রশ্ন। আমি 1 মিনিট সময় দিলাম, ঘড়ির টাইম চালু হয়ে গেছে। আর এর মধ্যে আমি বলে দিচ্ছি, এই দুইটা প্রশ্নের পরে কিন্তু আপনাদেরকে একটা লিস্ট দিতে চেয়েছিলাম, যে লিস্টটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখলে বি গ্রুপের জন্য ইডিয়মস এন্ড ফ্রেজ কমপ্লিট হয়ে যাবে। তো 47 কি হবে आंसर? সবাই যারা উত্তর করতে পারছেন না, এতক্ষণ পুরো ক্লাসটি দেখেছেন, কেমন লাগলো ক্লাসটি রিঅ্যাকশন করে একটু জানিয়ে দিতে পারেন। আর আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করবেন, আমি आंसर দিয়ে শেষ করব। দ্রুত 47 এবং 48 উত্তর করবেন।
ফাহিমা রাহি ছিলেন, আরিয়ান শাহরিন ছিলেন, আলামিন বলছেন 47-এর সি, 48-এর ডি, তাই না? খালেদ হোসাইন হিমু 48-এর ডি, দুইটা একসাথে উত্তর করেন। ফামিয়া রাহি, স্যার ক্লাসের কি কোনো ফিক্সড রুটিন আছে? হ্যাঁ, আমাদের ফিক্সড রুটিন হচ্ছে আমরা হচ্ছে এই যে আজকে বলে দিব নেক্সটের দিন কি হবে, এভাবে আমাদের ফিক্সড রুটিন। অর্থাৎ নেক্সটের দিন আমরা ইডিয়মস এন্ড ফ্রেজের সি গ্রুপ থেকে আপনাদের সাথে আলোচনা করব না। নেক্সটের দিন আমরা এ এবং বি গ্রুপ নিয়ে আলোচনা করলাম 2 দিন ইডিয়মস এন্ড ফ্রেজ। সো আমরা নেক্সটের দিনও কি নিয়ে আলোচনা করতে পারি, যে কোনো একটা মুখস্থ টপিকস। নেক্সটের দিন আমরা ইনশাআল্লাহ সাবস্টিটিউশন অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব। তো আপনারা নেক্সটের দিন সাবস্টিটিউশন অধ্যায়টা পড়ে ফেলবেন। হ্যাঁ, সাবস্টিটিউশন অধ্যায় থেকে আমরা নেক্সটের দিন কথা বলবো। তো আনসার বলে দিচ্ছি, 47 এর উত্তর হচ্ছে 3, ডিফিকাল্ট সিচুয়েশন বিটুইন দ্য ডেভিল এন্ড দ্য ডিপ সি, তার মানে হচ্ছে শয়তান এবং গভীর সাগরের মাঝখানে পড়ে গেছে। হ্যাঁ, তাহলে এটা অবশ্যই কঠিন সিচুয়েশনে পড়ে গেছেন। সামনে বিসিএস পরীক্ষা, চাকরি একটা কঠিন সিচুয়েশনের মধ্যে আছেন। সো এইভাবে আপনারা এগুলো মনে রাখতে পারেন। বন ভয়েস মানে শুভযাত্রা বা উইশ এ গুড ট্রিপ, মানে হচ্ছে ভালো ভ্রমণ। তো এইবার আসি, এই ছিল আপনাদের সাথে এমসিকিউ ভিত্তিক বিস্তারিত কথোপকথন। এইবার বলছিলাম বি গ্রুপের সাল ভিত্তিক ফ্রেজগুলো বোল্ড করা আছে, অর্থাৎ এই যে টেবিলটা আপনাদেরকে দিব, এখন একটু স্ক্রিনশটের জন্য রেডি হবেন। এই টেবিলটা স্ক্রিনশট দিয়ে নেবেন। এখান থেকে যেগুলো আছে এইগুলো আপনি পড়লে আপনার জন্য কমপ্লিট। আমি এখানে যেগুলো দিয়েছি এই কয়টা আপনারা পড়লে আপনাদের জন্য কমপ্লিট। বুঝাতে পারছি? হ্যাঁ, স্ক্রিনশট দিয়েছেন নিশ্চয়ই, দ্রুত স্ক্রিনশট দিবেন। আমি আর পরেরটুকু দেখাবো। এইটুকু হচ্ছে হাফ। হ্যাঁ, সবগুলো ক্লাস কোথায় পাবো? আমাদের সবগুলো ক্লাস আপনারা পাবেন ইউটিউব চ্যানেলে এক্সপার্ট ইংলিশ আড্ডা নামে। হ্যাঁ, এটা স্ক্রিনশট দিবেন। হ্যাঁ, বি গ্রুপের স্ক্রিনশট কমপ্লিট, দ্রুত স্ক্রিনশট দিবেন। আচ্ছা, এরপরে আছে এই লাস্ট অংশ, এই 3 পার্টে, অর্থাৎ 3 অংশে আপনাদের পুরোটা কভার করে দিচ্ছি, 22 থেকে 32। ব্যাস, এই হচ্ছে মোট আপনাদের জন্য 32টা ইডিয়মস এন্ড ফ্রেজ পড়তে হবে বি গ্রুপ থেকে। তো দেখেন এখানে কিন্তু এই যে সুন্দর করে মিনিং করা আছে, কিভাবে মনে রাখবেন তার কৌশল, মাঝে মধ্যে ছবি দেওয়া আছে। হ্যাঁ, তো এই জায়গাটা আপনারা মনে রাখতে হবে। তো এই ছিল হচ্ছে আজকের পিডিএফ, মূল অংশ পিডিএফ এর চুম্বক অংশ ক্লাসের শেষে দিয়ে দিলাম। তারপরেও যারা এই পুরো ক্লাসটুকু নিতে চাচ্ছেন আপনাদেরকে বলবো আমাদের মেসেঞ্জারে নক করবেন, নক করে আপনারা একটু নক করলে আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। খুব ভালো লেগেছে। আগামী দিনের ক্লাস তারিখ সময়টা একটু বলে দেন। আমরা এই গ্রুপে ক্লাস নেই কোন দিন খেয়াল রাখেন, এই গ্রুপে নোটিফিকেশন চালু করে রাখেন। শনি সোম বুধ, শনি সোম বুধ, শনি সোম বুধ, এই 3 দিন আমরা ক্লাস নিয়ে থাকি 8:30-এ। ঠিক আছে? সো নেক্সট দিন আমাদের ক্লাস হবে হচ্ছে সাবস্টিটিউশনের উপরে। পরবর্তী ক্লাস সাবস্টিটিউশন অধ্যায়। আপনারা জানেন কি সাবস্টিটিউশন? হ্যাঁ, মানে এক কথায় প্রকাশ। এই অধ্যায়টা থেকে আপনারা পড়ে আসবেন, সেখানেও দেখবেন আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ ভালো ভালো কিছু জিনিস শেখাবো। তো আগামীদের জন্য এই পড়া থাকলো, আপনারা পড়বেন। আগামী দিন মানে হচ্ছে আগামী বুধবার ঠিক সন্ধ্যা 8:30টার সময় ক্লাস করবো। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, একদম বলছে সময়টা একটু বলে দেন। সময়টা বলে দিলাম, শনি সোম বুধ সন্ধ্যা 8:30টার সময়। আর আগামী দিন হচ্ছে সাবস্টিটিউশনের উপরে ক্লাস পড়ে আসবেন, ক্লাস এবং পরীক্ষা। সাবস্টিটিউশন অনেক বড় পার্ট, আমরা প্রথম দিকের অংশটা একটু ইনশাআল্লাহ পড়বো। আপনারা আপনাদের মধ্যে করে এক্সপার্ট জব ইংলিশ থেকে সাবস্টিটিউশন অধ্যায়টা পড়ে ফেলবেন। তো এই ছিল আজকের আলোচনা। সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া রাখেন। আসসালামু আলাইকুম।